আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে VLOOKUP বলে একটি ফাংশন আছে, সেই ফাংশনটি সম্পর্কে আমরা আজকে একটুখানি আড্ডার ছলে VLOOKUP ফাংশনটা সম্পর্কে একটু জেনে নিই। কি পারবে তো? চলোই না, আড্ডা দিয়ে VLOOKUP শেখাটাতে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। তো আমাদের যেটা প্রথমে জানতে হবে যে ফাংশনের ডেফিনিশন কি, অর্থাৎ এটা কাকে বলে। ছোট্ট করে একটু জেনে নিই। VLOOKUP function is used to search a value in the first column of a range. In the first column of a range. In the first column of a range. আরে স্যার আটকে গেলেন যে, হ্যাঁ জি ওই জায়গাটাতেই বারবার তোমাদেরকে বলছি, ওইটা দেখো ভালো করে। VLOOKUP function is used to search a value in the first column of a range or the leftmost column, যেটাই বলতে পারো, of cells. এখন রেঞ্জ কাকে বলে সেটা নিয়ে একটুখানি লিখে দিয়েছি, সেটা তোমরা সবাই জানো। 2 or more cells on a sheet, এটাকে বলে আমাদের রেঞ্জ। The cells in a range can be adjacent, অর্থাৎ পাশাপাশি হতে পারে, or non adjacent, অর্থাৎ পাশাপাশি নাও হতে পারে, সেটাকে আমরা রেঞ্জ বলছি। অর্থাৎ মোদ্দা কথা, রেঞ্জ মানে হচ্ছে পাশাপাশি কিছু সেলের সিলেকশন, অর্থাৎ সেলগুলোকে যদি আমরা সিলেক্ট করে রাখি, অথবা আমরা পাশাপাশি নয় এরকম কোনো সেলকে যদি আমরা সিলেক্ট করে রাখি, সেটাকে আমরা বলবো রেঞ্জ। and then return a value in the same row from a column you specify. অর্থাৎ VLOOKUP ফাংশনটা বারবার বলছে, আমি বলছি বারবার, ইন দ্য ফার্স্ট কলাম অফ এ রেঞ্জ, অর্থাৎ তুমি যে রেঞ্জটা সিলেক্ট করেছো, VLOOKUP কি, ব্যাপারটা কি, এটা খোঁজা, একটা সার্চ করার ব্যাপার আছে, বুঝতেই পারছো, এটা সার্চ ভ্যালু। একটা ভ্যালুকে আমরা সার্চ করব কোথা থেকে? একটা রেঞ্জ থেকে। সেই রেঞ্জের ফার্স্ট কলাম থেকেই সার্চ করতে হবে, অর্থাৎ তুমি যেটা সার্চ করতে চাইছো যে ভ্যালুটা, ভ্যালু মিন্স নেম হতে পারে, টেক্সট হতে পারে, নাম্বার হতে পারে, ডেট হতে পারে, যা খুশি হতে পারে, তুমি যেটা সার্চ করতে চাইছো সেটা কিন্তু রেঞ্জের ফার্স্ট কলামে থাকতে হবে, রেঞ্জের ফার্স্ট কলামে থাকতে হবে। ওরে বাবা, এতবার ধরে বলছেন, এতবার ধরে এই জন্য বলছি বারবার যে ওটা যাতে মাথায় ঢোকে, বা আমরা যেটাকে একদম ওভারলুক করে যাই সবাই, অনেকে বলে VLOOKUP কাজ করছে না, তার একটাই প্রধান কারণ হচ্ছে যে রেঞ্জের ফার্স্ট কলামে থেকে সার্চ হবে, অর্থাৎ আমরা যেটাকে সার্চ করতে চাইছি সেটা যদি রেঞ্জের সেকেন্ড কলাম হয়, থার্ড কলাম হয়, বা ফোর্থ কলাম হয়, তাহলে কিন্তু এটা VLOOKUP কাজ করবে না, এটা হচ্ছে ফার্স্ট কলামের উপরেই কাজ করবে। ওকে, এবং আমি যে ভ্যালুটাকে সার্চ করছি সেই ভ্যালুটা যে রোতে খুঁজে পাবে গো, সেই রোয়ের যে কোনো কলামকে আমি VLOOKUP এর কাছ থেকে পেতে পারি, অর্থাৎ VLOOKUP আমাদেরকে রিটার্ন করে দেবে। কি বুঝতে পারলে? এখন রেঞ্জে যদি আমরা তিনটে কলাম জুড়ে করি, তাহলে প্রথম কলামটার নাম্বার অবশ্যই হবে 1, দেন 2, দেন 3, এরকম করে হবে। কি by default the table must be stored in a ascending order. কি বলছে বাই ডিফল্ট, অর্থাৎ VLOOKUP এর জন্য প্রথমত আমাদেরকে যে রেঞ্জটা আমরা সিলেক্ট করছি ওই রেঞ্জটাকে আমরা বলবো টেবিল। টেবিল মানে হচ্ছে কালেকশন অফ রোজ অ্যান্ড কলামস ইজ কল্ড টেবিল, তাই নয় কি? তাহলে সেই টেবিলের মধ্যে যে কলামসগুলো আছে সেগুলোকে সমস্ত কি করতে হবে, আমাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে বাই ডিফল্ট সাজিয়ে দিতে হবে। বাই ডিফল্ট VLOOKUP এর সবসময় যে লাগে তা নয়, কিন্তু এটা একটা কেন বলছি সেটা আমরা পরে জানবো, VLOOKUP এর যখন সিনট্যাক্সটা দেখবো। তো VLOOKUP এর তাহলে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। বাই ডিফল্ট মানে আমি যদি কিছু না করি, মানে কিছু না বলি, বিশেষ কিছু না বলি VLOOKUP কে, তাহলে কিন্তু টেবিলটাকে সর্টেড অর্ডারে রাখতে হবে। এবং সবচেয়ে প্রথম এবং শেষ কথা হলো যে ভ্যালুটা তুমি সার্চ করতে চাইছো সেটা যেন রেঞ্জের ফার্স্ট কলামে থাকে। ঠিক
চলো, শুধু এইটুকু আমাদের দরকার, আর কিচ্ছু দরকার নেই, এইটুকু আর ভাবার কোনো কিচ্ছু নেই। আমরা চলে যাচ্ছি সিনট্যাক্সের ব্যাপারে। কি সিনট্যাক্সটা একবার চট করে দেখে নি। সিনট্যাক্সে দেখো, আমরা তো প্রথমেই যে কোনো ফাংশনসকে লিখতে গেলে ইজ ইকুয়াল টু সাইনটা দিতেই হবে আমাদের, অ্যান্ড দেন ভি লুকআপ। এই ভি লুকআপের পরে আমরা যখন ফার্স্ট ব্র্যাকেট দেব, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের তিনটে দেখো আর্গুমেন্ট এসছে, একটা, দুটো, তিনটে। এখানেও একটা এসছে, অর্থাৎ চারটে আর্গুমেন্ট এসছে। কিন্তু আমরা চারটে কেন বলছি না, তিনটে বলছি কেন? কারণ এই আর্গুমেন্টটাকে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে, তার মানে এটা অপশনাল। এটা আমরা ব্যবহার করতেও পারি, নাও করতে পারি, কিন্তু এই আর্গুমেন্টস গুলো কিন্তু আমাদেরকে দিতেই হবে। আর্গুমেন্টস কি না, ফাংশনসকে ভ্যালু দেওয়ার উপায়, সেটাই হচ্ছে আর্গুমেন্ট। The VLOOKUP function syntax has the following arguments. Argument key, a value that provides information to the action, an event, a method, or a property, a functions, or a procedure. মানে একটা ভ্যালু that provides information, যেটা কাউকে ইনফরমেশন দেয়। কাকে দেয়? কোনো অ্যাকশনসকে ইনফরমেশন দিতে পারে, প্রোভাইড করতে পারে, কোনো ইভেন্টকে ইনফরমেশন দিতে পারে, কোনো মেথডসকে দিতে পারে, কোনো প্রপার্টিকে দিতে পারে, আর কোনো ফাংশনসকে দিতে পারে, অথবা কোনো প্রসিডিওরকে দিতে পারে, তাকেই আমরা বলছি আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট হচ্ছে একটা ফাংশন কাজ করতে গেলে যে কোনো ফাংশনসকে কোনো অ্যাকশন নিতে গেলে বা কোনো কাজ করতে গেলে যে ভ্যালুর প্রয়োজন হয়ে থাকে, সেই ভ্যালুগুলোকে দেওয়ার একটা প্রসিডিওর। তাহলে VLOOKUP তিনটে ভ্যালু কিন্তু নেবেই নেবে, আর একটা ভ্যালু নিতেও পারে, নাও নিতে পারে, সেটাকে আমরা বলছি রেঞ্জ লুকআপ, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে মেনশন করেছি। কি সিনট্যাক্সের মধ্যে তুমি যেখানেই যে কোনো সিনট্যাক্সই তুমি দেখো না কেন, সেই সিনট্যাক্সে যদি কোথাও কোনো আর্গুমেন্টকে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখানো হয়, তার মানে তুমি জানবে এটা অপশনাল, এটা ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। বাকিগুলো যেগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে নেই, সেগুলোকে কিন্তু তোমাকে দিতেই হবে, আবশ্যিক, রিকোয়ার্ড। কি এখন তাহলে আমরা এক এক করে জেনে নিই এই প্রত্যেকটি আর্গুমেন্টসে কি কি বলা হচ্ছে, মানে VLOOKUP কিভাবে এই ভ্যালুগুলোকে নেবে। ফার্স্ট তার আমরা লুকআপ ভ্যালুকে সম্পর্কে জেনে নিচ্ছি। লুকআপ ভ্যালু কি না, দ্য ভ্যালু টু সার্চ ইন দ্য ফার্স্ট কলাম অফ দ্য টেবিল অর এ রেঞ্জ। অর্থাৎ আমরা টেবিল থেকে বা রেঞ্জ থেকে যে ভ্যালুটা আমরা সার্চ করতে চাইছি, সেই সার্চটাই কিন্তু এখানে সার্চের ভ্যালুটাই দিতে হবে। আমি যদি কোনো নামকে সার্চ করতে চাই, তাহলে আমি এখানে নাম দেবো। যদি তুমি কোনো নাম্বার সার্চ করতে চাও, তাহলে নাম্বার দেবে। তুমি যদি কোনো আইডি সার্চ করতে চাও, তাহলে আইডি দেবে। কি বোঝা গেল তো? এবং সেটা অবশ্যই কিন্তু টেবিলের বা রেঞ্জের ফার্স্ট কলামে হতে হবে। তা লুকআপ আর্গুমেন্ট ক্যান বি ভ্যালু অর এ রেফারেন্স। অর্থাৎ আমি এখানে ডিরেক্টলি কারোর নাম লিখে দিতে পারি, অথবা কোনো একটা সেলে নাম লেখা আছে, সেই সেলটার আমরা রেফারেন্স এখানে দিতে পারি। এতদিনে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সেল রেফারেন্স বলতে কি বোঝায়। সেলের অ্যাড্রেসকে বলে সেল রেফারেন্স। তার মানে আমরা লুকআপ ভ্যালু দুভাবে দিতে পারি, একটা হচ্ছে ডাইরেক্টলি ভ্যালু, নাম, নাম্বার আর আইডি, যেটা তুমি খুঁজতে চাও। আর যদি তা না দিতে যাও, তাহলে সেই নাম বা নাম্বার বা আইডি যে সেলে লেখা আছে, সেলের নামটা তোমরা এখানে দিতে পারো। কি if the value you supply for the lookup value argument is smaller than the smallest value in the first column of the table argument, VLOOKUP returns the hash n oblique n a মানে na error value। কি বলছে? বলছে এই লুকআপ ভ্যালুটা, এই লুকআপের ভ্যালুটা যদি স্মলার হয়ে থাকে, কার থেকে স্মলার হয়ে যাবে? অর্থাৎ তুমি রেঞ্জের ফার্স্ট কলামে যে ভ্যালুগুলো আছে, ধরো সাপোজ তুমি ভ্যালু সার্চ করছো, সেই ভ্যালুগুলোর থেকে যদি এটা স্মলেস্ট হয়ে যায়, অর্থাৎ তুমি টেবিলের ফার্স্ট কলামে সবচেয়ে স্মলেস্ট ভ্যালু আছে সাপোজ 50, তুমি এখানে খুঁজতে দিয়েছো 40, তাহলে কি হবে? তাহলে VLOOKUP রিটার্নস দিস টাইপ অফ এরর, হ্যাশ n by a। তাহলে এই এররটা কখন আসবে না, যখন আমরা লুকআপের ভ্যালু যেটা দেব,
নিউমেরিক্যাল ভ্যালু যদি কিছু দিয়ে থাকি, সেটা যদি ফার্স্ট কলামের স্মলেস্ট কম্পোনেন্ট স্মলেস্টের ভ্যালুর থেকেও যদি ছোট হয়ে যায়, তখন কিন্তু আমাদের এখানে এনে আসবে। ওকে, নেক্সট আমরা টেবিল অ্যারের দিকে চলে যাই। টেবিল অ্যারে কি বলছে? টেবিল অ্যারে এটাকে বলছি দেখো রিকোয়ার্ড, এটা দিতেই হবে তোমাকে, আগেরটাও বলেছি রিকোয়ার্ড দ্য রেঞ্জ অফ সেলস দ্যাট কন্টেন্ট দ্য ডেটা, অর্থাৎ যেখান থেকে আমি খুঁজবো, অবভিয়াসলি সেটা রেঞ্জ। ইউ ক্যান ইউজ দ্য রেফারেন্স অফ এ রেঞ্জ, তুমি সেটা রেফারেন্স ইউজ করতে পারো। সাপোজ A2 থেকে D8 এরকম রেঞ্জ, অথবা রেঞ্জের নাম দিতে পারো। The value in the first column of the table are the value searched by the lookup value. আবার বারবার বলছি এই কথাটা, যে লুকআপ ভ্যালু হচ্ছে টেবিল অ্যারে বা রেঞ্জ বা টেবিল যেটাই বলি না কেন, তার ফার্স্ট কলামে থাকতে হবে। এবার আমরা কল ইন্ডেক্সের কথায় চলে যাই। কল ইন্ডেক্স হচ্ছে রিকোয়ার্ড, আমি আগেই বলছি। দ্য কলাম নাম্বার, এটা কল ইন্ডেক্স কি একটা কলাম নাম্বার ইন দ্য টেবিল অ্যারে, অর্থাৎ আমরা যে টেবিলটা দেবো বা যে রেঞ্জটা দেবো সেটার একটা আর্গুমেন্ট, ফ্রম হুইচ দ্য ম্যাচিং ভ্যালু মাস্ট বি রিটার্নড, অর্থাৎ আমি যে কলামের ভ্যালুটাকে রিটার্ন চাইছি, অর্থাৎ এইটা যেখানে এই লুকআপ ভ্যালুটা আমার রেঞ্জে, আমার সিলেক্ট করা রেঞ্জে যেখানে খুঁজে পাবে, সেই রোয়ের কোন কলামটা আমি চাইছি, সেই কলাম নাম্বারটা। যদি ফার্স্ট কলাম চাই তাহলে কলাম নাম্বার 1, যদি সেকেন্ড কলাম চাই তাহলে কলাম নাম্বার 2, যদি থার্ড কলাম চাই থার্ড কলাম 2। মানে ব্যাপারটা কি, কলাম ইন্ডেক্সটা মানেটা কি না, কলাম ইন্ডেক্স মানে হচ্ছে আমি যে ভ্যালুটাকে সার্চ করতে দিয়েছি আমার রেঞ্জে, যে ওই ভ্যালুটা যে রোতে আটকে যাবে, মানে যে রোতে খুঁজে পাবে, কে খুঁজে পাবে, ভিলুকআপ খুঁজে পাবে সেই রোতে কোন কলামটা চাইছি, সেই রোয়ের কোন সেলটা, কি বুঝতে পারছো ব্যাপারটা? সেই সেল নাম্বার, সেই সেলটা যে কলামে থাকবে সেই কলাম নাম্বারটা আমাকে এনে দিতে হবে। ওকে, ইফ দ্য কল ইন্ডেক্স নাম্বার আর্গুমেন্ট ইজ লেস দ্যান 1, অর্থাৎ আমি কলাম নাম্বারটাকে 1 এর থেকে ছোট কিছু দিয়েছি, -1 -2 ইত্যাদি, তাহলে কিন্তু আমাদেরকে হ্যাশ ভ্যালু এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে এই একটা এরর আমাদেরকে সেলের মধ্যে দেখাবে। আর যদি গ্রেটার দ্যান নাম্বার অফ কলামস অফ দ্য টেবিল অ্যারে, অর্থাৎ আমি রেঞ্জটা সিলেক্ট করেছি 3টে কলাম জুড়ে, আর আমি কলাম নাম্বার দিচ্ছি 4 নম্বরে দেখতে চাই, কারণ 4 নম্বরের আমি ভ্যালু চাই, তাহলে কিন্তু ও হ্যাশ রেফারেন্স বলে একটি এরর তোমাকে দেখাবে। তাহলে বুঝতে পারছো কিচ্ছু নেই, ব্যাপারটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যে ভিলুকআপ হচ্ছে একটা নাম্বারকে অথবা নেমকে অথবা টেক্সটকে অথবা যে কোনো কিছুকেই তুমি সার্চ করতে চাও যদি একটা কোনো রেঞ্জ থেকে, তাহলে ভিলুকআপ কিন্তু খুঁজে দিতে পারবেই পারবে, গ্যারেন্টি। কিন্তু এখনো পর্যন্ত ফুল গ্যারান্টি পাচ্ছি না, কারণ এই হচ্ছে আসল কালপ্রিট। এই যে এখানে আমরা দেখেছি এটা তুচ্ছ, দিলেও হয় না দিলেও হয়, কিন্তু এই দিলেও হয় না দিলেও হয় মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভিলুকআপ কতটা সাকসেসফুল ভাবে কাজ করবে। কি বলছেন? তাহলে আপনি একবার বলছেন এটা অপশনাল, হ্যাঁ অপশনাল বলছি, এইখানেই তো মজা, যেটাই অপশনাল সেটা তো বুঝতেই পারছো নিশ্চয়ই তার কিছু ভূমিকা থাকবেই, তা নাহলে তাকে কেন নিয়ে আসা হয়েছে। তার মানে বুঝতে পারছো ভিলুকআপের পারফরমেন্সটা গোটাটাই কিন্তু নির্ভর করবে এই রেঞ্জ লুকআপের উপর নির্ভর করবে, যে ও ঠিকঠাক খুঁজে পাবে কি পাবে না। বেশ, আমরা রেঞ্জ লুকআপটা একটু দেখে নিই। রেঞ্জ লুকআপ এর ভ্যালু কিন্তু দুটো হতে পারে, একটা ট্রু অথবা একটা ফলস। এখন যদি ট্রু হয় অথবা আমরা রেঞ্জ লুকআপ যদি না দিয়ে থাকি, ওটা তো অপশনাল বলেছি, তাহলে কিন্তু সেটা ট্রু বলেই ধরা হবে। সেটার মানে হলো অ্যাপ্রক্সিমেট ম্যাচ, সেটার মানে হলো অ্যাপ্রক্সিমেট ম্যাচ। কি অ্যাপ্রক্সিমেট ম্যাচটা? দ্য ভ্যালু in the first column of a table array must be placed in the ascending order, otherwise VLOOKUP might not return the correct value. তাহলে আমি যদি এখানে ট্রু লিখি, এই জায়গায় অংশে ট্রু মানে 1 লিখি, তার মানে হচ্ছে টেবিলটাকে অবশ্যই কিন্তু ফার্স্ট কলামটা শর্টেড অবস্থায় থাকতে হবে, তাহলে কিন্তু তা নাহলে কিন্তু এটা কাজ করবে না, মানে অ্যাপ্রক্সিমেট ম্যাচটা কাজ করবে না। যদি
ফার্স্ট কলামটা অ্যাসেন্ডিং অর্ডারে থাকে এবং আমরা যদি এখানে 1 দিই তাহলে কিন্তু কি দেবে, এক্সাক্ট অথবা অ্যাপ্রক্সিমেট ম্যাচ ইজ রিটার্ন, ও ফেরত দেবে। আর যদি এক্সাক্ট ম্যাচ ইজ নট ফাউন্ড, যদি এক্সাক্ট ম্যাচটা খুঁজে পাওয়া না যায়, তাহলে নেক্সট লার্জেস্ট ভ্যালু দ্যাট ইজ দ্য লেস দ্যান লুকআপ ভ্যালু ইজ রিটার্ন। বারবার বলছি, আবার বলছি, দ্য নেক্সট লার্জেস্ট ভ্যালু, দ্য নেক্সট লার্জেস্ট ভ্যালু, দ্য নেক্সট লার্জেস্ট ভ্যালু দ্যাট ইজ দ্য লেস দ্যান লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুর থেকে ছোট অথচ লার্জেস্ট ভ্যালু, টেবিলের মধ্যে থাকা ভ্যালুর মধ্যে লুকআপ ভ্যালুর থেকে ছোট অথচ লার্জেস্ট ভ্যালু, লুকআপ ভ্যালু থেকে ছোট অথচ লার্জেস্ট ভ্যালু, অর্থাৎ আমরা বলতে পারি লুকআপ ভ্যালুর জাস্ট উপরে, জাস্ট কম, জাস্ট লেস। ঠিক যে সেই ভ্যালুটা যে সেলে থাকবে বা যে রোতে থাকবে তার ভ্যালুটাকে রিটার্ন করবে। আরেকবার বলুন। ওরে বাবা, এখানে যদি তুমি ট্রু দাও মানে 1 দাও, তাহলে কি দাঁড়াচ্ছে না ওই এক্সাক্ট ম্যাচ খোঁজার চেষ্টা করছে। যদি এক্সাক্ট ম্যাচ না পায়, মানে এই লুকআপ ভ্যালুটাকে দেখতে কোথাও পেলো না, ধরে নিতে বলেছি, ধরো যদি না পাওয়া যায়, তাহলে ও কিন্তু তোমাকে একটা ভ্যালু রিটার্ন করবে। কি ভ্যালু রিটার্ন করবে না এই লুকআপ ভ্যালুর থেকে কম ভ্যালু, যেটা অর্থাৎ আমি সার্চে যা দিয়েছি তার থেকে কম, অথচ টেবিলের মধ্যে অ্যাসেন্ডিং অর্ডারে ভ্যালুগুলো সাজানো আছে, সেই ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে লার্জেস্ট হবে অথচ লুকআপ ভ্যালু থেকে কম হবে, যে রোটায় সেই রোয়ের যে কলামটাকে আমি খুঁজে পেতে চাইছি তার ভ্যালুটা রিটার্ন করবে। কি বোঝা গেল? বোঝা গেল স্যার, যদি এক্সাম্পল একটা দেওয়া যায়। ওকে, এক্সাম্পল দেবো রে বাবা, আগেটা বুঝে নি। ওকে, যদি এই রেঞ্জের লুকআপ ভ্যালুটা আমরা ফলস করেছি, তাহলে সেটাকে আমরা বলবো এক্সাক্ট ম্যাচ, মানে না থাকলে আমি কিছুই করতে পারবো না, আমি খুঁজে পাইনি, বাস দ্যাটস এনাফ। আর এখানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, মানে খুঁজে পাইনি কিন্তু এর সিমিলার কিছু একটা ভ্যালু তো আপনাকে ফেরত দেবো। কি বোঝা গেল তো? If range lookup is false, then exact match the value in the first column of the table array do not need to be sorted. তাহলে আমরা ফলস যদি এখানটা লিখে রাখি তাহলে কিন্তু আমাদের টেবিলের মধ্যে ভ্যালুগুলো হ্যাপাচার অবস্থায় থাকলেও কোনো অসুবিধা নেই, ভিলুকা একদম দুর্ধর্ষভাবে খুঁজে দেবে, দারুণভাবে খুঁজে দেবে। কি তাহলে VLOOKUP যদি খুঁজে পায় তাহলে কি বলবে? উইল ফাইন্ড অনলি অ্যান এক্সাক্ট ম্যাচ ইফ দেয়ার আর টু অ্যান্ড মোর ভ্যালু, যদি ফার্স্ট ভ্যালু থাকে ইন দ্য ফার্স্ট কলাম থাকে, অর্থাৎ টেবিল অ্যারেতে যদি আমি যে লুকআপটা করতে চাইছি, যে ভ্যালুটাকে আমি খুঁজতে চাইছি সেই ভ্যালুটা যদি পরপর কোনো দুটোতে কোথাও ম্যাচ করে যায়, দুটো অথবা তিনটে ভ্যালু, তাহলে ফার্স্ট যাকে পাবে তার ভ্যালুটাই রিটার্ন করবে। তার কোন ভ্যালুটা? যে কলামের ভ্যালুটা চাইছি সেই কলামের ভ্যালুটা রিটার্ন করবে। আর যদি না পায় একদম ডিরেক্টলি ও এরর দিয়ে দেবে, তো স্ল্যাশ হ্যাশ n by a রিটার্ন করবে। কি স্যার হাঁপিয়ে গেছি? ওহো, ঠিক আছে, আমরা এক্সাম্পলের দিকে যাচ্ছি, চলো তাহলে আমরা এক্সাম্পল গুলো দেখে নিই। এখন বুঝতে পারলে তো ব্যাপারটা কি? আরেকবার বলুন। এই তো মজা। VLOOKUP তিনটে আর্গুমেন্ট নেয়, এটা লুকআপ ভ্যালু, মানে কি খুঁজবো? যেই ভ্যালুটা কিন্তু রেঞ্জের ফার্স্ট কলামে থাকতে হবে। আচ্ছা, তারপরে টেবিল অ্যারে, অর্থাৎ আমি কোথায় খুঁজবো? তারপরে কলাম ইন্ডেক্স, অর্থাৎ যদি ভ্যালুটি খুঁজে পাই যে রোতে, তাহলে তার সেই রোয়ের কোন কলামটাকে আমি চাই, কোন কলামের ভ্যালুটা চাই, সেই কলাম ইন্ডেক্স নাম্বার চাই। অ্যান্ড স্পেশাল কেস রেঞ্জ লুকআপ। রেঞ্জ লুকআপের ভ্যালু যদি ট্রু দিয়ে দিই, ট্রু, তাহলে তোমাকে কিন্তু আগের থেকেই কি করতে হবে? টেবিল অ্যারেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে রাখতে হবে, না রাখলে কিন্তু VLOOKUP কাজ করবে না। क्या होगा रे কালিয়া। আর যদি তুমি ফলস দাও রেঞ্জ লুকআপে, তাহলে কিন্তু VLOOKUP বলবে ও সব সর্টিং করে রাখতে হবে না, আমি মোটামুটি খুঁজে নেবো, আপনি যেখানে রাখুন না কেন। আর যদি খুঁজে না পাই মশাই, তাহলে আমি কিন্তু এরর জেনারেট করে দেবো, এবং সেই এররটা হচ্ছে হ্যাশ n by a। আর যদি ট্রু লেখা থাকে তাহলে শুনুন না, আমি জেনারেট করবো না অত সহজে, আমি মোটামুটি যে ভ্যালুটা আপনি খুঁজতে চাইছেন সেই ভ্যালুটার লেস দ্যান অথচ হাইয়েস্ট ভ্যালু যে রোটাই থাকবে সেই রোয়ের যে কলামটা আপনি দেখতে চেয়েছিলেন সেই কলামটা আমি রিটার্ন করব, সেই কলামের ভ্যালুটাকে রিটার্ন করব।
কে বুঝে গেল তো? খুব হয়েছে এই সব থিওরিটিক্যাল কচকচানি। চলুন এবার আমরা যাই এক্সেলের প্র্যাকটিক্যালের দিকে। চলো, কি আর করা যাবে। আচ্ছা, আমরা তাহলে প্র্যাকটিক্যালে চলে এলাম। সময় যাতে কম লাগে তার জন্য আমি কিন্তু আগে থেকে একটা ডেটা তৈরি করে রেখেছি। একটু বুঝে নিই ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, আর সেই রেঞ্জের মধ্যে পড়লে ডিসকাউন্ট কত হবে সেটা এখানে দেওয়া আছে। এটা একটা চার্ট ধরো। এখন আমি যে উদ্দেশ্য নিয়ে এটা করেছি সেটা হচ্ছে বলেই দিই, সেটা হচ্ছে যে কেউ যদি 0 থেকে 499 পর্যন্ত যদি টাকার সেল করে তাহলে সে ডিসকাউন্ট পাবে না, কিন্তু 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে যদি সেল করে তাহলে সে 5% পাবে, আর 1001 থেকে সে 10% পাবে। আচ্ছা, 2500 না করে আমরা এখানে এটা 2501 করে দিই। 2501 এক থেকে 3000 পর্যন্ত 20%, আর 3001 থেকে 5000 পর্যন্ত হচ্ছে 25%, অ্যান্ড 5001 মানে 1 থেকে অ্যাবাভ হচ্ছে 30%। কি বুঝতে পারছো তো? এটা সিম্পল জিনিস। এখন এটা ইফ দিয়েও কিন্তু করা যায়, কিন্তু আমরা তো শিখছি আজকে ভিলুকআপ। তাহলে ভিলুকআপকে দিয়ে এটা হবে না, দেখি হয় কি না। এখন এইখানে যদি কেউ সেলস অ্যামাউন্ট বসায় তাহলে আমি চাইছি অটোমেটিক্যালি যেন ডিসকাউন্টেড যেটা পাবে, যে পার্সেন্টেজটা পাবে সেটা যেন এখানে আসে, এবং এই অ্যামাউন্টের উপরে ডিসকাউন্টটা ক্যালকুলেট হয়ে অ্যাকচুয়াল অ্যামাউন্ট কত হবে সেটা যেন এখানে শো করে। কি বোঝা গেল তো? এখন আমাদের ব্যাপারটা দেখতে হবে যে এখানে সেলস অ্যামাউন্টটা যেটা আমরা দেব সেইটা এই রেঞ্জের মধ্যে কোথায় পড়ছে সেটা যেন খোঁজা, এটাই আমাদের কাজ। তাই খুঁজবে কে? অবশ্যই ভিলুকআপ। তাহলে দেখি ভিলুকআপ কিভাবে খুঁজছে। তাহলে আমরা ডিসকাউন্টে ইজ ইকুয়াল টু ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট। দেখো এখানে আমি যা বলেছিলাম সেই মতন দেখো তিনটে আর্গুমেন্ট এসছে, আর তার সাথে সাথে সেই স্পেশাল মানে অপশনাল, যাই হোক এটা আমরা পরে দেখবো। তা লুকআপ ভ্যালু মানে অর্থাৎ আমি কোন ভ্যালুটাকে খুঁজতে চাইছি, না সেলস অ্যামাউন্ট যেখানে লেখা হচ্ছে সেই অ্যামাউন্টটাকে আমরা খুঁজতে চাইছি, তাহলে এটাই আমাদের আমরা খুঁজবো, কমা। এরপরে দেখো কোনটা হাইলাইটেড হয়েছে, টেবিল অ্যারে, অর্থাৎ আমরা কোথা থেকে খুঁজবো। তাহলে আমাদের টেবিল অ্যারে তো এইটাই, টেবিল রেঞ্জ বলো, অ্যারে বলো, টেবিল বলো, যাই বলো, তো এটা এখান থেকে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। তা রেঞ্জটা আমরাকে সিলেক্ট করে নিলাম। তাহলে রেঞ্জ এখানে এসেছে দেখো A2:B7। ওকে, যেই কমা দেবো বলছে কলাম ইন্ডেক্স নাম্বার দিন। কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা, না আমি এই যে এখানে অ্যামাউন্টটা লিখেছি এই অ্যামাউন্টটা এইখানে যে রোতে খুঁজে পাবে সেই রোয়ের আমি চাইছি ডিসকাউন্ট দেখতে। তাহলে ডিসকাউন্টটা কত নম্বর কলামে রয়েছে, 2 নম্বর কলামে। এটা যদি রেঞ্জ 1 নম্বর কলাম, ডিসকাউন্ট হচ্ছে 2 নম্বর কলাম, তাহলে আমি 2 নম্বর কলামটাকে দেখতে চেয়েছি। এইবার এই স্পেশাল কেসটা দিলামই না, আমি কি বলেছি এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু এটাও আমি বলেছিলাম যদি এটা না দিই তাহলে কিন্তু এর ভ্যালু হবে ট্রু। এখানে ট্রু মানে হচ্ছে আমরা কি বলেছিলাম বলো, অ্যাপ্রক্সিমেট ম্যাচ, অর্থাৎ খুঁজে যদি না পাই তাহলে আমরা যে ভ্যালুটাকে আমরা খুঁজতে চেয়েছি সেই ভ্যালুটার থেকে কম ভ্যালু, অথচ সার্চ টেবিল থেকে অর্থাৎ যেখান থেকে আমি খুঁজে বেড়াচ্ছি তার হাইয়েস্ট ভ্যালুটাকে আমি রিটার্ন করব। হাইয়েস্ট ভ্যালুর কলাম নাম্বারে যে কলামের আমি ভ্যালুটা চাইছি সেই কলামটা রিটার্ন করব। তাহলে আমি এখানে কিন্তু রেঞ্জ লুকআপটা আমি কিন্তু দিলাম না, তার মানে এটা ট্রু। ঠিক, তার মানে এখানে কিন্তু যে সার্চিংটা হবে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, অর্থাৎ খুঁজে না পেলে, একদমই খুঁজে না পেলে কোনো এরর ফেরর জেনারেট করবে না ও। কি বোঝা গেল তো? আমরা এটাকে দিয়ে দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, দেখি কি ঘটনা ঘটছে। এখন কি দিয়েছে, এটা 0 দিয়েছে। এখন সেলস অ্যামাউন্টে আমি যদি ধরো সাপোজ আমি 550 টাকার কেউ একজন সেল করেছে,
তাহলে তার ডিসকাউন্ট কত হবে দেখো দেখিয়েছে, দেখো এখানে 500 লেখা আছে, অথচ আমি সার্চ করেছি 550, কিন্তু ও দেখিয়েছে 5%ই। কি করে না, আমি যে সার্চ করেছি 550 সেটা কি এই টেবিলে আছে? নেই। তাহলে আমি কি বলেছি, যদি না থাকে এবং সেটা যদি অ্যাপ্রক্সিমেট ম্যাচ হয়, অর্থাৎ এই তোমার রেঞ্জ লুকআপের ভ্যালু যদি ট্রু হয়, তাহলে বলেছি এই অ্যামাউন্টটার থেকে কম অ্যামাউন্ট এই রেঞ্জে যেখানে থাকবে, তাহলে এই অ্যামাউন্টের থেকে কম অ্যামাউন্ট কোনটা না 500, এবং অবশ্যই সেটা কিন্তু বাকিদের থেকে বড় হবে, অর্থাৎ উপরে যে সমস্ত ভ্যালুগুলো লেখা আছে তার থেকে বড় হবে, তার মানে লার্জেস্ট। কিন্তু কার থেকে কম হবে, আমরা যেটা খুঁজছি তার থেকে কম হবে। তাহলে আমরা 550 খুঁজছি, কিন্তু 550 এখানে নেই, তাহলে 550 থেকে কম ভ্যালু কোনটা পাবো, 500 পাবো। তার 2 নম্বর কলামে কি লেখা আছে 5%, তাহলে 5% ডিসকাউন্ট। অর্থাৎ আমি এখানে 500 যদি লিখি তাহলেও আমি কিন্তু এটা পাবো, আর এখানে যদি আমি 580 লিখি তাহলেও আমি এটা পাবো, কারণ 580 কে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এটা তো হচ্ছে কি এক্সাক্ট ম্যাচ নয়, এটা অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তাহলে কারণ কি, আমি অপশনাল জায়গাটা অর্থাৎ রেঞ্জ লুকআপের ভ্যালু আমি কিছু দিইনি, না ট্রু না ফলস কিছু দিইনি, তার মানে তো হচ্ছে ওখানে ট্রু বাই ডিফল্ট। তাহলে ট্রু মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, মানে এই ভ্যালুটা যদি খুঁজে না পায়, এর থেকে কম ভ্যালু যে রোতে থাকবে, এবং অবশ্যই আমি কি বলেছি যে রেঞ্জটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে রাখতে হবে, আমিও দেখ অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে রেখেছি। এবং এটাও সত্যি তোমাকে মানতে হবে যে ভ্যালুটাকে আমি খুঁজছি সেটা অবশ্যই আমার সিলেকশনের মধ্যে অর্থাৎ রেঞ্জের মধ্যে ফার্স্ট কলামে থেকেই সার্চ করতে হবে, অন্য কোনো কলাম থেকে সার্চ করলে চলবে না। তাহলে আমার এখানেই এই কলাম থেকে আমি সার্চ করছি, ফার্স্ট কলাম থেকে, ঠিকই আছে। এখন বলছে যদি এই অ্যামাউন্টটা না পাওয়া যায়, তাহলে কি বলছে এর থেকে লোয়েস্ট অ্যামাউন্ট কোনটা না 500। আমি কত নম্বর কলাম দেখতে চেয়েছি 2 নম্বর কলাম, তাহলে 2 নম্বর কলাম এখানে 5% লেখা আছে, এখানে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। এবার নরমাল আমি একটা ফর্মুলা দিয়ে আমরা অ্যাকচুয়াল অ্যামাউন্ট বার করতে পারবো। কিভাবে বার করব না, এখানে আমি ইজ ইকুয়াল টু দেব এইটা অ্যান্ড ইনটু দিয়ে আমরা এইটা এন্টার, তাহলে অ্যাকচুয়াল অ্যামাউন্ট, এটা তো ডিসকাউন্ট অ্যামাউন্ট, অ্যাকচুয়াল অ্যামাউন্ট কি হবে না সেলস অ্যামাউন্ট থেকে ডিসকাউন্ট অ্যামাউন্টটা বাদ যাবে, কি তাই তো? তাহলে আমরা এখানে এই ফর্মুলাটা একটুখানি পরিবর্তন হবে, এই ইজ ইকুয়াল টু সেলস অ্যামাউন্ট মাইনাস আবার এই সেলস অ্যামাউন্ট ইনটু এইটা ডিসকাউন্ট। তাহলে দেখো আমরা অ্যাকচুয়াল 528 টাকার যদি কেউ সেলস অ্যামাউন্ট দেয়, তাহলে তার ডিসকাউন্ট হচ্ছে, ডিসকাউন্টেড অ্যামাউন্ট হবে 551 টাকা। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এখানে 1500 টাকা দিয়ে দিই তাহলে কি হবে? 1500 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কোন রেঞ্জে পড়েছে, দেখো আমি 1500 টাকা দিয়েছি, মানে 1500, যেটা এই রেঞ্জের মধ্যে নেই। তাহলে এর থেকে লোয়েস্ট অ্যামাউন্ট কোনটা, এইটা হচ্ছে লোয়েস্ট অথচ লার্জেস্ট, তাহলে এই লোয়েস্ট অথচ লার্জেস্টের ডিসকাউন্টটা তুলে দিয়েছে, তাহলে এখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট এসেছে। তাহলে দেখতে পাচ্ছ আমরা এখানে যে ভিলুকআপের ফর্মুলাটা লিখেছি, এখানে কিন্তু আমরা অপশনাল ভ্যালুটা লিখিনি। এখন এই অপশনালটাতে আমরা যদি ওই কি বললাম রেঞ্জ লুকআপটাতে আমরা যদি 1 লিখে দিই, দ্যাট ইজ ট্রু, তাহলেও একই কেস ঘটবে। দেখো একই ঘটনা ঘটবে, আমি যা কিছুই দিই না কেন সেটা যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে তার থেকে কম যেটা আছে এবং হাইয়েস্ট আছে তার কিন্তু যে কলামটার আমি ভ্যালু দেখতে চেয়েছি সেই কলামটাই কিন্তু আসবে। কি বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এখন বলছেন যে আপনি এটা 1 দিয়েছেন ট্রু, তাহলে 0 দিয়ে দেখি, 0 দিয়ে দেখান তো। আচ্ছা 0 দিয়ে দেখান, ওকে। যেই না 0 দেওয়া সঙ্গে সঙ্গে কি এলো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম 0 দেওয়ার অর্থ হচ্ছে এক্সাক্ট ম্যাচ, মানে এটা ফলস। তাহলে এই অপশন অর্থাৎ এই রেঞ্জ লুকআপের ভ্যালু যদি আমরা 0 দিই, তার মানে এটা ফলস, তার মানে এটা এক্সাক্ট ম্যাচ হবে, অর্থাৎ এই 600 কেই খুঁজবে ও, যদি কোথাও না পায় তাহলে এখানে এরর জেনারেট করে দেবে। তাহলে
হ্যাশ এন বাই এ এই এররটা জেনারেট করে দেবে। যেহেতু এখানে এরর জেনারেট হয়েছে সেই কারণের জন্য এর সঙ্গে ইনটু করে ইনটুটাও এরর জেনারেট হবে, তাহলে এখানে এরর জেনারেট হয়ে গেছে। কি বোঝা গেছে? আচ্ছা, তার মানে বুঝতে পারছো অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট ম্যাচ অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার করা হয়? এই সামথিং রেঞ্জ ফেঞ্জের ব্যাপারে ব্যবহার করা হয়। এত থেকে এতর মধ্যে যদি হয় তাহলে এত, এইরকম রেঞ্জ। আমি সেই জন্য একটা রেঞ্জের এক্সাম্পল তুলে ধরেছিলাম। এখানে আমরা আবার এটাকে যদি আমরা 1 করে দিই তাহলে আমাদের কিন্তু প্রবলেম আবার সলভ হয়ে যাবে। দ্যাট ইজ দিস। কি মজার না? আমরা আরেকটা এক্সাম্পল দেখছি। এই এক্সাম্পলটাতে তিনটে এরিয়া আছে, একটা কলকাতা, একটা দুর্গাপুর, আর আমরা নিচে আর একটা পাবো, এটা হচ্ছে আসানসোল। এই তিনটে জায়গাতেই কিছু প্রোডাক্ট বিক্রি হচ্ছে এবং কত ইউনিট বিক্রি হচ্ছে সেই ইউনিটের হিসেব রাখছে। বেশ ভালো কথা। আর এখানে প্রোডাক্ট আইডি দিয়ে ওরা কাজ করছে। এখন এই প্রোডাক্ট আইডি ডিটেলসটা আমরা আরেকটা সেলে আরেকটা সিটে লিখে রেখেছি। দেখো এখানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম অ্যান্ড প্রাইস। আমরা এখন যেটা চাইছি সেটা হচ্ছে যে এইখানে যে প্রোডাক্ট আইডি লেখা আছে অটোমেটিক্যালি যেন এখানে প্রোডাক্ট নেমটা চলে আসে। কোথা থেকে নিয়ে আসবে? এইখান থেকে। তাহলে আমরা খুঁজবো কোথায়? আরেকটা সিটে খুঁজবো। আর লিখবো কোথায়? আরেকটা সিটে লিখবো। তাহলে আমরা দুটো জিনিস একবার দেখে নেবো ভালো করে, যে একটা সিটে খুঁজে আরেকটা সিটে কি করে লেখা হয় এটা আমরা খুঁজে পাবো, আর একটা ভিলুকআপকে কি করে কাজে লাগানো হয় সেটাও আমরা খুঁজে পাবো। কি বুঝতে পারবো? তাই তো নাকি? চলো এখানে লিখবো তাহলে ভি এল ডবল ও কে লুক আপ, দেন ব্র্যাকেট। কাকে খুঁজতে চেয়েছি? একে খুঁজতে চেয়েছি, কমা কোথা থেকে খুঁজতে চেয়েছি? চলে যাই আমরা সেকেন্ড জায়গায়, চলে গেলাম। এইখান থেকে আমার এই রেঞ্জের মধ্যে খুঁজতে চেয়েছি। হলো, দেখো এখানে অটোমেটিক্যালি এসে গেছে। এরপরে আমরা কমা, এরপরে আমরা আবার এখানে ফিরে আসি বা এখানেই থাকি। কোন কলামটা, অর্থাৎ আমি এখান থেকে খুঁজবো বলেছি, কোন কলামটা? না 1 2 and 3। তার মানে এই কলামের আমি ভ্যালুটাকে খুঁজতে চেয়েছি। তাহলে এখানে কমা দিয়ে আমরা লিখব 2। এবার কমা দিয়ে আমরা কি এক্সাক্ট খুঁজছি? অবশ্যই এক্সাক্ট খুঁজছি। তাহলে আমরা এখানে 0 দেব and ব্র্যাকেট ক্লোজ and প্রেস এন্টার। দেখো চলে এসেছে। এখানে দেখো P001 কি লেখা আছে? পার্কার পেন। এখানে দেখো পার্কার পেন এসছে। স্পেলিং গুলো কিন্তু একটু ভুল করে দেওয়া আছে। এর কারণ হচ্ছে আর কিছুই না, যে নর্মাল পেনের দাম কিন্তু এই দামের সঙ্গে ম্যাচ নাও খেতে পারে। এই জন্য যাতে সমস্যা না হয় তার জন্য আমরা একটা বিভিন্ন নাম, সিমিলার নাম আমরা নিয়েছি, কিন্তু এক্সাক্ট পেনের নাম আমরা ব্যবহার করিনি। যাই হোক, সেটা তোমাদের সমস্যা নয়। তো আমরা এখানে P001 পার্কার পেন লেখা আছে। আমরা দেখো এখানে কিন্তু আমরা পার্কার পেন অটোমেটিক্যালি নিয়ে চলে এসছে। আচ্ছা, এবার তাহলে যদি আমি এটাকে টেনে দিই তাহলে তো নিশ্চয়ই আমি ঠিকঠাক দেখতে পাবো। পরপর তুলে নেবে। কি তুলেছে? তুলেছে। P002, দেখো এখানে P002 তে লেখা ছিল এটা, P003 এটাতে লেখা ছিল, সবই ঠিকঠাক। এইটাকে যদি আমরা এখানে কপি করে নিই এই ফর্মুলাটাকে, এবং এই ফর্মুলাটাকে যদি আমরা এইখানে কপি করে দিই তাহলে কিন্তু গন্ডগোল। আর কিন্তু আসছে না। কেন আসছে না? কি অসুবিধা? দাঁড়াও, অসুবিধাটা কোথায় আছে দেখতে হবে। প্রথমেই দেখি একবার। প্রথমে দেখো VLOOKUP, আমরা A3 কে খুঁজতে চাইছি। হ্যাঁ, A3 কে খুঁজছি। কোথা থেকে খুঁজছি? না প্রোডাক্ট নেম নামক একটা সিট, অর্থাৎ প্রোডাক্ট নেম নামক একটা সিটের A2 থেকে C8 এর রেঞ্জে 2 নম্বর কলামের ভ্যালু চাইছি এবং 0 নম্বর অর্থাৎ এক্সাক্ট ম্যাচিং চাইছি। দ্বিতীয়টাতে এসে দেখো সবই ঠিক আছে, কিন্তু এইখানে দেখো রেঞ্জটা চেঞ্জ হয়ে গেছে, A3 থেকে C9 হয়ে গেছে। সে কি? আমাদের রেঞ্জটা তো ছিল A2 থেকে
C8, তাহলে পরেরটাকেও চেঞ্জ হয়েছে, হ্যাঁ পরেরটাতেও চেঞ্জ হয়ে গেছে, তাহলেই তো মুশকিল, কারণ রেঞ্জটা চেঞ্জ হয়ে গেলে তো তাহলে তো খুঁজে পাবে না, তাহলে এখানেও তো নিশ্চয়ই রেঞ্জটা পেরিয়ে গেছে, দেখো A8 থেকে C14, তার মানে এই রেঞ্জটা কিন্তু আমাদের রিলেটিভ রেফারেন্স রাখা যাবে না, এটাকে ফিক্সড করে দিতে হবে। কিভাবে ফিক্স করব, এখানে নিয়ে এলাম, প্রথমেই এটাকে ফিক্স করতে হবে, এন্ড ফিক্স করতে পারি আমরা টাইপ করে, অথবা আমরা F4 প্রেস করে। আমরা যদি টাইপ করি তাহলে সেল রেফারেন্সের দুটো নামের আগেই কিন্তু আমরা ডলার সাইন দিয়ে দিলেই সেলটা ফিক্স হয়ে যাবে। তাহলে দেখো আমরা এর আগে একটা ডলার সাইন দিয়ে দিলাম এবং 2 এর আগে একটা ডলার সাইন দিয়ে দিলাম, তাহলে A2 ফিক্স হয়ে গেল, ও আর নড়বে না। ঠিক এইটাকেও যদি করতে হয় তাহলে আমরা ওটা টাইপও করতে পারি, অথবা আমরা F4 প্রেস করতে পারি। দেখো F4 প্রেস করেছি, তাহলে দেখো অটোমেটিক্যালি ফিক্স হয়ে গেছে। এইবার আমরা এটাকে এন্টার দিয়ে দিই। এইবার যদি আমি এটাকে কপি করি তাহলে প্রত্যেক জায়গায় আমরা ওই রেঞ্জটাকে ফিক্স রাখতে পারবো। এবং আমরা এখানে যদি পেস্ট করি, দেখো আবার সে এসেছে ঠিকঠাক। এবং আমরা যদি এটাকে টেনে দিই তাহলে অটোমেটিক্যালি দেখো ওখান থেকে তুলে নিচ্ছে। P0010 কি ছিল, পেনটার নাম দেখতে পেয়েছো? আমরা P0010 গিয়ে দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিকই। তাহলে কি সুন্দর না VLOOKUP কাজ করছে। এবং আমরা এটাকে পরপর আমরা এটাকে কপি করে নিচ্ছি ফর্মুলাটাকে, এবং পরের জায়গায় আমরা পেস্ট করে দিচ্ছি, এবং এটাকে আমরা আবার জাস্ট ড্র্যাগ করে দিচ্ছি, এবং তাতে কিন্তু সব মোটামুটি কমপ্লিট। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, তাই না, যে VLOOKUP এর সাহায্যে কিন্তু আমরা শুধু যে আমাদের যে সিটে আমরা ডেটাগুলো রেখেছি সেই সিটেই আমাদেরকে লিখবো তার কোনো মানে নেই, কিন্তু আমরা অন্য সিট থেকেও কিন্তু তুলে নিয়ে আসতে পারি। আমরা সেই সঙ্গে আর একটা কিছু মজার জিনিস দেখব। কি দেখব না, আমরা যদি এখানে প্রোডাক্ট আইডি লিখি তাহলে অটোমেটিক্যালি প্রোডাক্ট নেমটা তো নিয়ে নেবেই, তার সঙ্গে টোটাল 3টে এরিয়াতে কত টোটাল ইউনিট হয়েছে সেটা এখানে আমাদের চাইছি, আর তার সাথে সাথে আমরা টোটাল কস্ট চাইছি। টোটাল কস্ট মানে হচ্ছে এই ইউনিট, যত ইউনিট 3টে অঞ্চলে বিক্রি হয়েছে তার সঙ্গে এই প্রাইসটা ইনটু করলে আমাদের টোটাল প্রাইস হবে। বেশ একটু জটিল মনে হচ্ছে না? ইন্টারেস্টিং। জটিল হোক না, কি আছে, কোনো সমস্যা নেই, আমরা এক করে কাজ করি না, তাহলেই তো এটা সলভ হয়ে যাবে। আর অটোমেটিক্যালি আমার থেকে তোমরা এখন ভালো বুঝতে পেরে গেছো। এইখানে চাইছি একটা লিস্ট বক্স দেখাক। স্যার এমন কথা কি, লিস্ট বক্স দেখাবেন স্যার? সবাই জানে। কোথা থেকে? ডেটাতে যেতে হবে। তারপরে যেতে কোথায় যেতে হবে? ডেটা ভ্যালিডেশনে যেতে হবে। ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করার ফলে আমাদের একটা ডেটা ভ্যালিডেশন ডায়ালগ বক্স দেখাবে। এখানে আমরা অ্যালাউ নামক জায়গাতে এইখান থেকে আমরা একটা লিস্ট চুজ করে নেব। এবারে আমাদের সোর্সের নাম চাইছে, অর্থাৎ কোথা থেকে লিস্টটা দেখানো হবে। তাহলে আমরা লিস্টটা কোথা থেকে দেখাতে চাইছি? আমরা দেখাতে চাইছি এইখান থেকে, কারণ এইখানেই তো সব প্রোডাক্টের নামগুলো লেখা আছে। কিন্তু এই অঞ্চলগুলোতে সব কটাতে কিন্তু প্রোডাক্ট নাম লেখা নেই, কারণ যেখানে যেটা বিক্রি হয়েছে সেখানে সেই প্রোডাক্ট নাম্বার ইউজ হয়েছে। তাহলে আমরা এখান থেকে তুলব। সবচেয়ে বেস্ট হয় আমরা যদি এই রেঞ্জটা একটা নামকরণ করে দিতে পারি, তাহলে আর বারবার ওই রেঞ্জটার নাম দিতে হবে না। তাহলে রেঞ্জটার আমরা নামকরণ করে ফেলি। তার রেঞ্জের নামকরণটা করতে গেলে আমাদের আগে রেঞ্জটাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম। এই নেম বক্সে আমরা এসে ক্লিক করে আমরা এটাকে বলে দিলাম PDetails নামে সেভ করে ফেললাম। তাহলে এই রেঞ্জটার নাম, মানে এই রেঞ্জটাকে আমি যদি A2 থেকে C8 না বলে আমরা যদি শুধু PDetails বলি তাহলেই কিন্তু এটা কাজ হবে। তাহলে আমরা রেঞ্জটার একটা নাম দিয়ে দিয়েছি। এবার আমরা এখানে ফিরে আসি। তাহলে এইখানে আমরা প্রোডাক্ট আইডি ব্যবহার করব। এখন প্রোডাক্ট আইডি গুলো কি, সব প্রোডাক্টগুলো একটা লিস্টে আসবে কি, তাই তো? এখন আমরা আরো একটা কাজ করি, এটা তো গোটাটার নাম একটা দিয়ে ফেলেছি, আমরা শুধু প্রোডাক্ট আইডির একটা রেঞ্জ তৈরি করে তার একটা নামকরণ দিই। তার কি নাম দেব? তার নাম দেব অল প্রোডাক্ট। বেশ, অল প্রোডাক্ট নাম দেওয়া হলো। তাহলে দুটো হলো, একটা হচ্ছে এই হোল রেঞ্জটার একটা নামকরণ হয়েছে, দেখো অটোমেটিক্যালি এসে গেছে। আর একটা হচ্ছে শুধু প্রোডাক্টটাকে যদি আমরা রেঞ্জটাকে সিলেক্ট করি, দেখো প্রোডাক্টের একটা নামকরণ এসে গেছে প্রোডাক্ট আইডির।
আচ্ছা, এইবার আমরা এখানে এসে আমরা শুধু প্রোডাক্ট আইডিটা এখানে ডিসপ্লে করব। তাহলে আমরা চলে যাচ্ছি কিভাবে, লিস্টের আকারে, মানে কম্বো বক্সের আকারে। তাহলে আমরা এখানে ডেটা ভ্যালিডেশনে যাব, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব, তারপরে অ্যালাউ জায়গাতে আমরা লিস্টটাকে চুজ করে নেব। সোর্সের জায়গায় কি দেব না, সোর্সের জায়গায় দেব আমরা প্রোডাক্টের শুধু আইডি গুলোকে সিলেক্ট করে যে নাম দিয়েছিলাম সেটাই দেব এখানে। তাহলে আমরা লিখব ইজ ইকুয়াল টু অল প্রোডাক্ট এন্ড প্রেস ওকে। কি এটা অল প্রোডাক্টই ছিল? আরেকবার দেখে নি, দেখো হ্যাঁ এটা সিলেক্ট করা অংশটাকে কি দেখাচ্ছে, অল প্রোডাক্ট। তাহলে আমরা এখানে অল প্রোডাক্ট দিয়ে দিয়েছি। এবার দেখি এখানে ক্লিক করে, ওয়াও ফাইন, সমস্ত কিন্তু প্রোডাক্ট আইডি গুলো এখানে শো করছে। বেশ, যে কোনো একটা সিলেক্ট করে নিলে এখানে চলে আসবে, ভালো কথা। এইটা আসার সাথে সাথে আমি চাইছি এখানে নাম আসুক, তাহলে এখানেও একটা ভি লুকআপ লাগাতে হবে। তাহলে চলো এখানে ভি লুকআপ লাগিয়ে দিই। ইজ ইকুয়াল টু, আমরা এখানে সরি এখানটাতে নয়, এইখানে ইজ ইকুয়াল টু ভি এল ডাবল ওকে লুক আপ ব্র্যাকেটস, কি খুঁজছি, এইটা খুঁজছি, কমা, কোথা থেকে খুঁজছি, টেবিল অ্যারে। আমরা কি বলেছিলাম, টেবিলের অ্যারের নাম দেব না, টেবিলের অ্যারের অর্থাৎ আমরা যে টেবিল অ্যারে রেঞ্জটাকে সিলেক্ট করে রেখেছি তার তো একটা নাম আমরা অলরেডি সিলেক্ট করে রেখেছি, সেই নামটাই দেবো। কি নাম আমরা আগে দেখে আসি। এখানে দেখি এই টোটাল রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে রেখেছি, কি সিলেক্ট করে রেখেছি, আমরা নাম দিয়েছিলাম পি ডিটেলস। চলো আমরা এখানে লিখে দিই ইজ ইকুয়াল টু ভি লুকআপ, এন্ড দেন আমরা খুঁজবো কাকে, একে। কোথা থেকে খুঁজবো, পি ডিটেলস থেকে। দেখো এখানে এটা চলে এসেছে নামটা, কি দেখতে পাচ্ছ? অর্থাৎ আমাকে কষ্ট করে আর ওই সেল রেঞ্জকে সিলেক্ট করার কোনো দরকার নেই। and then comma, কল ইন্ডেক্স, তুমি কি চাইছো না ওই সিলেক্ট করা অংশের 2 নম্বর কলামে যেখানে পেনের নামগুলো আছে, তাহলে 2 নম্বর কলাম। এক্সাক্ট চাইছি, তার মানে 0, and then bracket close, press enter, wow fine। দেখি তো এটা সিলেক্ট করে নি, এটা কিছু একটা সিলেক্ট করি, বাহ চলে এসেছে। এইবার আমার চাই টোটাল ইউনিট। টোটাল ইউনিটটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, এখানে যেটা সিলেক্ট করব অর্থাৎ এই প্রোডাক্ট আইডিটা আমাদের প্রথমের এরিয়ার প্রথম অঞ্চলে খুঁজে দেখতে হবে, যদি পাই তার ইউনিট নিতে হবে, প্লাস দ্বিতীয় ইউনিটে খুঁজে দেখতে হবে, যদি পাই সেই ইউনিট, প্লাস তৃতীয় ইউনিটে আমাদেরকে খুঁজে দেখতে হবে, যদি পাই সেটা প্লাস করে নিতে হবে, তবে কি না টোটাল ইউনিট হবে। তার মানে আপনি কি বলতে চাইছেন, ভি লুকআপ কি 3 বার লাগাবেন নাকি? হ্যাঁ 3 বারই তো লাগাবো, নাহলে কি করে খুঁজে পাবো। কিন্তু সমস্যা এখানে একটা আছে। কি সমস্যা না, প্রত্যেক এরিয়াতে তো সব প্রোডাক্ট নেই। তাহলে যে প্রোডাক্টটা আমি এখানে খুঁজতে চাইছি সেই প্রোডাক্টটা যদি প্রথম এরিয়াতে অথবা দ্বিতীয় এরিয়াতে অথবা তৃতীয় এরিয়াতে না থাকে, তাহলে তো এরর জেনারেট হবে। কি ঠিক বললাম কিনা? এর জন্য আমাদের ভি লুকআপের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই, কিন্তু আমাদের আরেকটা যদি ফাংশন যদি শিখে নিই তাহলে কিন্তু বেটার হয়। অর্থাৎ এরর যদি জেনারেট হয় মানে মানে এই প্রোডাক্টটা যদি এই এরিয়াতে বিক্রি না হয় তাহলে তো এর ইউনিট পাবোই না, তাহলে তো এরর জেনারেট হয়ে যাবে। অর্থাৎ যদি এরর জেনারেট হয় তাহলে আমি বলবো ইউনিটকে 0 ধরো, সেইটা আমি করতে চাইছি। এর সঙ্গে কিন্তু ভি লুকআপের কোনো সম্পর্ক নেই। কি বুঝতে পারলে? তো আগে তো ভি লুকআপটা লিখি। ওকে, ভি লুকআপটা লিখছো, তাহলে ইজ ইকুয়াল টু ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেটস, কাকে খুঁজবো, একে খুঁজবো, কমা, কোথা থেকে খুঁজবো না প্রথম এই এরিয়া থেকে খুঁজবো, তাহলে প্রথম এই এরিয়াটাকে সিলেক্ট করলাম, কমা, কত নম্বর কলামের ডেটাটাকে চাই না 3 নম্বর কলামের ডেটাটা চাই, ইউনিট অর্থাৎ 3 নম্বর ডেটাটাকে চাই। কি বুঝতে পেরেছো? আর চাই এক্সাক্ট ম্যাচিং 0, প্রেস এন্টার, ওয়াও P003 পেনটার নাম দিয়েছে, টোটাল ইউনিট এসে গেছে। কিন্তু ধরো আমি এখান থেকে P4 কে সিলেক্ট করে ফেললাম, P4 কি এখানে আছে? নেই। তাহলে দেখো এরর জেনারেট হয়েছে।
এই এররটাকে হাঁটাবার জন্য আমাদেরকে কি করা উচিত? না এর আগে আমাদের আরেকটা ফাংশন ব্যবহার করে দেওয়া উচিত, সেটা হচ্ছে ইফ এরর। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো ফাংশন, তোমরা এটা শিখে রাখো, বিভিন্ন জায়গায় একে কাজে লাগাতে পারবে। ইফ ERROR এরর ফার্স্ট ব্র্যাকেটস, এর দেখো বলছে কি ইফ এরর, যদি এরর তৈরি হয় তাহলে, এরর যদি না তৈরি হয় তাহলে এইটা হবে, আর এরর যদি তৈরি হয় তাহলে কি হবে? তাহলে আমরা কমা দিয়ে লিখছি 0 থাক, অর্থাৎ ওখানে নেই মানেই তো ইউনিট 0। কি বলতে বুঝতে পেরেছো? ভি লুকআপ তো একটা কিছু ভ্যালু রিটার্ন করছে, তার মানে সেটাতে যদি এটা এরর না থাকে তাহলে ওটাই থাক, আর যদি এরর হয় তাহলে আমি 0 লিখবো। এই যে ভ্যালু ইফ এরর, ভ্যালু ইফ এরর এটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে, আমি এখানে কি দেখেছি 0। আর যদি ইফ এরর যদি না হয়ে থাকে তাহলে ভ্যালু যেটা ছিল, যেটা পাওয়ার কথা সেটাই পাবে। কি তাহলে আমরা ব্র্যাকেট দিই, দেখি এন্টার দিই, দেখো এখানে 0 দিয়েছে, তার মানে কি P004 এখানে নেই, সেই কারণের জন্য এর ইউনিটকে এরর জেনারেট করেছিল, সেই জন্য এখানে 0 দিয়েছে। আচ্ছা আমরা আরেকবার দেখে নিই, একটা ধরো 10 নেই, দেখো এখানে 0 দেখিয়েছে। আচ্ছা এখানে 2 দেখো পেয়েছে, তাহলে এখানে দিয়েছে। আচ্ছা তার মানে বোঝা গেল যে একটা অঞ্চলে আমরা খুঁজে পেলাম, এবং সেখানে যদি এরর তৈরি হয় তাহলে আমরা 0 লিখবো, আর যদি না হয় তাহলে যেটা খুঁজে পাবো 3 নম্বর কলাম থেকে সেটাই লিখে দেবো, কি তাই তো? তাহলে এরকম ভাবে আমাকে আরো একটা জায়গায় যেতে হবে। তাহলে অতএব আমরা বেশি খাটটি না খেটে আমরা কি করবো, এটাকে কপি করে নেবো। কপি করে নেওয়ার পর এখানে একটা প্লাস সাইন লাগিয়ে দেবো, এবং সেইটাই আবার পেস্ট করে দেবো। কিন্তু এইখানে রেঞ্জটা তো অন্য, তাহলে রেঞ্জটাকে আমরা এটাকে মুছে দিচ্ছি, এই রেঞ্জের অংশটাকে। কি বুঝতে পারছো তো? এবারে রেঞ্জটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, বাকিটা তো সেমই থাকবে। তাহলে আমরা রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, হয়ে গেল। এরপরে আমরা আবার এখানে একটা প্লাস চিহ্ন দেব, আবার ওই এটাকে পেস্ট করব, এবং লাস্টের রেঞ্জটা আমরা পরিবর্তন করব, এটাকে মুছে দিয়ে লাস্ট রেঞ্জে চলে যাই। আমরা লাস্ট রেঞ্জে গিয়ে আমরা কি করব, লাস্ট রেঞ্জটা সিলেক্ট করে দেব, হলো। আর কিচ্ছু ভাবার দরকার নেই, জাস্ট প্রেস এন্টার, দেখি কি হয়েছে। বাবারে, P1 কে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখাচ্ছে 300 টোটাল ইউনিট বিক্রি হয়েছে। দেখি তো কই, কলকাতা থেকে 100, দুর্গাপুরে 100, এন্ড আসানসোলে 100। ওয়াও, 300। কি মজার না? আমরা যদি এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করি না কেন, এই টোটাল 3টে অঞ্চলে যত টোটাল হয়েছে সেই টোটালটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। দেখে মনে হচ্ছে না কি বিশাল বড় একখানা ফর্মুলা? কিন্তু তো এটা এত বড় নয়, আমরা তো দেখেছি একটু করে কপি করে করে, কি তাই না? কপি পেস্ট করে করেই তো করেছি। টোটাল কস্ট কি করে পাবো? টোটাল কস্ট পাবো এইটা ইনটু এই প্রোডাক্টের যে নাম প্রাইসটা লেখা আছে সেইটা। আচ্ছা, তার মানে এখানেও আপনি VLOOKUP লাগাবেন? লাগাবো। দেন ইজ ইকুয়াল টু, আগে এইটা লিখি, ইনটু দেন VLOOKUP। এখানে কি ইফ এরর লাগাবো নাকি? না না, ওখানে তো সব প্রোডাক্টেরই নাম্বার দেওয়া আছে, অতএব চান্সেস খুব কম। অতএব আমি ইফ এরর লাগাতে পারি, নাও লাগাতে পারি। তাহলে আমরা এখানে VLOOKUP হলো, ফার্স্ট ব্র্যাকেট। কি খুঁজছি? এটা খুঁজবো। কোথা থেকে খুঁজবো? পি ডিটেলস থেকে। মনে পড়ছে ওটার নাম কি দেওয়া ছিল? পি ডিটেলস। দেন কমা, কোন কলামটা চাইছি? 3 নম্বর কলাম। দেখো ওখানে প্রাইসটা 3 নম্বর কলামে ছিল, দেন 3। এক্সাক্ট লোকেশন, এক্সাক্ট ম্যাচ চাইছি, 0, এন্ড দেন ব্র্যাকেট ক্লোজ, প্রেস এন্টার। ওয়াও, হয়ে গেছে 250টা ইউনিট। আর দেখি পার্কার লামি পেন কোথায় গেল? লামি পেন 150, এক একটা পেনের দাম 150, তাহলে এখানে 250 ইন্টু 150। আচ্ছা আমরা একটাকে ধরি, তাহলে আমাদের বুঝতে পারবো ঠিক হচ্ছে কিনা। পার্কার পেন 300 ইউনিট, প্রতিটা পার্কার পেনের দাম ধরা হয়েছে 150, তাহলে এটা তো ঠিকই হয়েছে। কি বুঝতে পারলে? আর না পারলে আরেকবার দেখে নেবে, এন্ড ড্যাম শিওর তোমাকে দেখতে হবে না,
তোমরা অলরেডি এটা বুঝে গেছো কি, তাই তো নাকি? চলো তাহলে আজকে আমাদের এই আড্ডা আজকে এখানেই শেষ করছি। আমরা পরবর্তী আবার কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়ে যাব। এন্ড দেন গুড বাই।